বেরিয়ে ফিরেছি বন্ধুরা। চতুর্দিকে এরকম যুদ্ধক্ষেত্রের মতো হয়ে রয়েছে সবটুকু। অনেকটা গোটানো হয়ে গেছে, পয়লা ব্যাচ কাপড় কাচা দিয়েও দিয়েছি। এই যে এখানে আজকে আমার একটু ব্যস্ততার দিন, সব দিক থেকে আমার অনেকগুলো দিনের ব্লগ রয়েছে, কিন্তু আমি নিজেকে ছুটি দেব না, অনেক কারণে দেব না। তার মধ্যে ব্যাকআপ ব্লগ আমার 3-4টে খুব দরকার হয়ে পড়েছে বেশ কিছু কারণে। আপনাদের দেখতে খুব একটা বিশেষ অসুবিধা হবে না, কারণ আমার জীবনে যা সোমবার তাই মঙ্গলবার, খানিকটা সেরকমই। হ্যাঁ, একটু এদিক ওদিক হয় ডেফিনেটলি, কিন্তু খুব যে একটা আকাশ পাতাল পার্থক্য হয় এমনটা নয়। তো আমি জানি না এই ব্লগটা আপনারা কবে দেখবেন, কিন্তু যেদিনকে এই ব্লগটা আমি বানাচ্ছি সেই দিনটা হচ্ছে রবিবার। কোনো সবজিওয়ালারা আজকে আসে না, সাধারণত আসে না, কোনো কোনো দিন উত্তম আসে, কিন্তু আজকে সেও আসেনি। এদিকে আমার ভাড়ার একদম ঠনঠন করছে। আমিষ বাজারটা তো করতেই হবে, সম্পূর্ণ শূন্য করে রেখেই আমি গিয়েছিলাম আমিষটা বেড়াতে, ভেবেছিলাম যে এসে তারপরে সেটা ভর্তি করে নেব, তো সেইটা করতে হবে। ইতিমধ্যে 3 ব্যাচ আমাকে কাপড় কাচতে হবে। মিনামাসি ঢোকার অপেক্ষা করছি, মিনামাসি এসে গেলে মিনামাসিকে কিছুটা বুঝিয়ে দিয়েও তরকারি পাটি কুটতে টুটতে থাকবে, আমি শুধু আমিষ বাজারটুকু করে আনবো। আর নিচে যে পরিমাণ সবজি কালকে আমার শ্বশুরমশাই নিয়েছেন, তাতে করে আমার মনে হয় না যে সবজি আর আমার আজকে একটা দিন না কিনলেও চলবে। আমার তাই মনে হয় কালকে দিনটা আমি ভর্তি করে নেওয়া যেতে পারে। এসেই একটা দুঃসংবাদ শুনলাম, মামনি আসবে না, যার জন্য এত এত কাপড় কাচা আমাকে মেশিনে কাচতে হচ্ছে। যদিও ও আসলেও হয়তো রোজের যেগুলো আমরা পরেছি সেগুলোই ওকে দিতাম, বাকিগুলো আমি হয়তো বা একটা ব্যাচ আমাকে মেশিনে দিতেই হতো। এসেই শুনলাম গেল পরশু দিন দুপুরবেলায় মামনের বাবা সুইসাইড করেছে। ভদ্রলোক অসম্ভব নেশাতুর ছিলেন। তিনি এরকম আত্মহত্যা এর আগেও খুব সিরিয়াসলি করতে গেছিলেন। এ নিয়ে 4র্থ দফায় তিনি সাকসেসফুল হলেন। এর আগে যে কোনো কারণেই হোক তিনি বেঁচে গিয়েছিলেন। যারা অনেক পুরনো বন্ধু তারা জানেন যে একাদশী দি হচ্ছে মামনের মা, এবং তিনি আমাদের বাড়িতে বেশ অনেক দিন কাজ করেছেন। একাদশী দি জীবনটা এই ভদ্রলোকের জন্য খুবই খুবই যুদ্ধের কেটেছে। একটা নেশাতুর মানুষ বাড়িতে থাকলে যা হয়, বাড়িতে লক্ষ্মী থাকে না, সেরকমই আর কি। তো মামনি মেয়েটা খুবই লক্ষ্মী, সেটা অবশ্যই মামনির পিসি টিসিরা, ওর বাড়িতে আর কেউ এরকম নয়, মামনির বাবাই ওরকম আর কি। নিজের সর্বস্ব দিয়ে, এদের যা অবস্থা লোকের বাড়ি বাড়ি কাজ করে, একাদশীর কথা বলছি, একটা টোটো কিনে দিলেন। টোটো কিনে দেওয়ার কিছুদিনের মধ্যে সেটাকে মদ্যপান করে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সব ছত্রাকান করে দিলেন, এই রকম একটা। অথচ ভদ্রলোক কিন্তু গুণী ছিলেন। এই কদিন আগে কে যেন একটা বললো, খুব ভালো পাইপ মিস্ত্রি ছিলেন, প্লাম্বার ছিলেন, কাজের সুনাম ছিল প্রবল, লোকে দূর দূর থেকে ডাকতো, একটা দিন বসে থাকতেন না। কিন্তু এই যে নেশার কবলে পড়ে ভদ্রলোক সর্বস্ব খুইয়েছেন। কিন্তু তবুও একাদশী মানুষটা না খুব মায়াবী, আষ্টে পৃষ্ঠে ওই স্বামীকেই ধরে রাখা, ওই স্বামীর জন্যই রান্না করে যাওয়া, যা হয়ে থাকে মেয়েদের আর কি। সংসারটা বড় ভালোবাসে মেয়েরা। কিন্তু সেই ভদ্রমহিলা স্বামীহারা হলেন, মামনিটা বাবাহারা হলো। খারাপ লাগছে, মামনি বাবাকে ভালোও বাসতো, কিন্তু কিন্তু সব মিলিয়ে মিশিয়ে একটা ডামাডোল পরিস্থিতি ওদের বাড়িতে তৈরি হলো, এই আর কি। ওর মামনির পিসি টিসিরা কিন্তু বেশ ভালো, জানেন তো, তাদের সাথে সবার সাথে মামনির মায়ের খুব সদ্ভাব রয়েছে। ও বাবাই একটুখানি ওরকম। তো যাই হোক, ঠিক আছে, আপাতত ও কদিন আসতে পারবে না খুব স্বাভাবিকভাবেই। ফার্স্ট ব্যাচটা হয়ে গেলে, আমি যদি দেখি মিনামাসিটির মধ্যে ঢুকে গেছে, তাহলে আমি বেরিয়ে যাব। তার মধ্যে ভিডিও হয়ে গেছে অনেকগুলো, সেগুলো সমস্ত কিছু আজকে এডিট করব। এডিট করে টাইটেল থাম্বনেল দিয়ে পরের পর আমি শিডিউল করে রাখবো সবগুলো। আজকে সকাল থেকে উঠে আজকে একটা ভিডিও এডিট করেছি, বাকি আমার ভিডিও এডিটিং বাকি আছে, একদম রেডি ভিডিও 3টে, আর শর্টস রেডি করব 10 সব আজকের দিনে করব। সন্ধেবেলায় যাব মাসকাবাড়ি বাজার করতে। দিনটা কীরকম যেন একটা আপাতভাবে যেটা খারাপ খারাপ মনে হচ্ছে, সেটার পেছনে খুব ভালো কোনো কারণও থাকতে পারে। মিনামাসির জন্য অপেক্ষা করছি, আসছে না। ফোন করলাম, ফোনও ঢুকছে না, ইনকামিংও বন্ধ হয়ে গেছে, অনেক দিন থেকেই টাকা ভরাচ্ছে না, সেটাই বোঝা গেল। তারপরে যা হোক অনেক বেলা করে এলো, অনেক বেলা, ততক্ষণে আমার মোটামুটি এখানে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সব মাজা ঘষা সব কিছু আমার হয়ে গেল। তারপরে এলো মুখটা থমথম করে, তখন আমি বললাম, মাসি এত বেলায় আসলে চলবে? সঙ্গে সঙ্গে মিনামাসির দ্বিতীয় কথা, তাহলে লোক দেখে নাও। এবং কথাবার্তায় যেটা বুঝলাম, মিনামাসি রিটায়ার করতে চায়, মিনামাসি আর পেরে উঠছে না। আমি এটা অনুমান করছিলাম কিছুদিন থেকেই ওর ভাবসাবে, ও হয়তো আর কাজ বেশি দিন করতে চাইছে না, ও হলদিবাড়ি যাবে। হলদিবাড়ি তো ওর বাপের দিকে বাড়ি, বাপের বাড়ির দিকটাতে বাড়ি আর কি। তো সেক্ষেত্রে বৌদি একজন আছেন মিনামাসি, যিনি কিনা খুব অসুস্থ, মৃত্যুশয্যায়। তো যতদিন না পর্যন্ত আর কি বৌদির কাছে তিনি যেতে পারছেন, খুব উচ্চাটন হয়ে আছেন। আজকে যেটা একদম খোলসা করে বললো, ওকে কিন্তু আমি ছুটি দিয়ে যাইনি, কারণ একটা না, আমি তো একটু বেরোই বারবার, ওই কী হয়, ওকে ছুটি দিয়ে গেলে আপনাদের দিক থেকে একটু
সমস্যা তৈরি হয়, মানে আলপনাদির মানসিকভাবে একটু যে এত ছুটি পায়, ও আলপনাদি তো ছুটিই পায় না। আর আমি না থাকলে, ওপরে যদি আমি টুকু না থাকি না, একদম কাজ কিছু থাকে না। সেক্ষেত্রে ও এলো, এসে যদি টুকটাক একটু কুটেও আলপনাদিকে দেয়, তাহলে ওই যে ঢুকেছে, বৌদি ছুটি দিয়ে যায়নি, এই যে ফিলটাই যেন আলপনাদির কাছে অনেক বেশি ভালো লাগে আর কি, যে বৌদি ওকে এত ছুটি দেয়। আর সত্যিই তো আলপনাদির ছুটি পায় না। তো যার ফলে এবারে ও যখন আমার শ্বশুরমশাই কোথাও একটা গেছিলেন, আমি আলপনাদিকে 3 দিন ছুটি দিয়েছিলাম। আর ওপরে রান্না লোকের সেট আপ আমাকে আলাদা রাখতেই হবে, মানে এটা কিছু করার নেই। কারণ যখন আলপনাদির ছুটি থাকে তখন এই রান্না বান্নার টাইমের মতো দেওয়া, এটা একটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো আমি আলপনাদিকে বললাম একটা লোক দেখতে। এখন মিনামাসি আর একটা যে বাড়ি আছে, সে বাড়িতেও খানিক বলে এসেছে যে তিনি রিটায়ার করতে চান, আর এক বাড়িতে রান্না করে। আর যে ঠিকে বাড়িগুলো, সেগুলো কী হবে জানি না। তবে বৌদি মৃত্যুসজ্জায় যতদিন না পর্যন্ত বৌদির একটা কিছু হচ্ছে, মিনামাসির মনে হচ্ছে হলদি বাড়িতেই থাকতে চান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা মানুষের একটা বয়স পর সত্যিই রিটায়ার করতে হয়। এই বয়সে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে কাজ করতে আসাটা দীর্ঘদিন তার পক্ষে সম্ভব হতো না। তবে মানুষটা অনেকদিন ছিলেন। শেষ পর্যন্ত আজকের দিনে মিনামাসির অধ্যায়টা শেষ হলো। নতুন কেউ আসবে, নতুন একটা অধ্যায় শুরু হবে, এবং আশা করছি তিনি খুব ভালো হবে। শুরুর দিকে শুনে আমার হাজব্যান্ড খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলেন ব্যাপারটাকে, যে ভদ্রমহিলা অ্যাটলিস্ট এই ডিসিশনটা নিতে পারলেন। উনি খুব খুশি, সত্যি কথা। তা পরবর্তীকালে অবশ্য জানতে পারলাম যে যেটা আমাকে বলে গেছে মিনামাসি, বুঝতে পারছি সে সময় অনেকটা পরে আপনার সাথে কথা বলছে। এখন চান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চুল ফুল সব শুকিয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে না, উনি যেটা আমাকে বলে গেছেন কারণটা সেটা নয় কাজ ছাড়া। তো ঠিক আছে, যেহেতু চ্যাপ্টারটা ক্লোজ চ্যাপ্টার, তাই আর এরপর আর ওই সম্পর্কে না কথা বলাই ভালো। আপাতত যে 4টি বছর আমার মিনামাসির সাথে কাটিয়েছি, আমার খুব ভালো কেটেছে। তিনি যতটুকু আমার জন্য করেছেন, অর্থের বিনিময়ে হলেও তিনি খুব উপাদেও রান্না করেছেন, আন্তরিকতা নিয়ে, সারাক্ষণ হাসি মুখ নিয়ে। ভদ্রমহিলা যেটুকু আমাকে সার্ভিস দিয়েছেন সেটার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন আশা করছি জীবনে। তবে যে কারণটা আমি জানতে পেরেছি, সেটা যখন জানতে আমি পেরেছি, এবং একই কারণ আমি 3-4 জায়গা থেকে একই ভার্সন শুনতে পাচ্ছি, যেটার সাথে মিনামাসির ভার্সনের কোনো মিল নেই। তিনি অন্য বাড়িতে কাজ ছেড়ে দিয়েছেন বলে আমার কাছে আসছিলেন, সেটা নয়। আবারও বলছি, চ্যাপ্টারটা যেহেতু ক্লোজ, আর এই ব্যাপারে কথা বাড়াচ্ছি না। কিন্তু এইটা শোনার পর আর মিনামাসির কোনো এন্ট্রি নেই আমার বাড়ি। তবে কৃতজ্ঞতা, যতটুকু সময় মিনামাসির আমাদের বাড়িতে কাটানো ছিল, ঈশ্বর এতটুকুই নির্দিষ্ট করে রেখেছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই তাকে, ঈশ্বরকে। তার জায়গাটা খালি হলো নতুন কারো একটা আসার জন্যই। তিনি যা আসবেন, তিনি ভালো হবেন, এটুকুই আশা করছি। একটু আগে অবধি খুব মনটা খারাপ করছিল, কারণ দীর্ঘ 4টি বছর তো খুব মনটা খারাপ হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে আর কোনো মন খারাপ নেই। আমি এবার বুঝতে পেরে গেছি যে আসবে সে থেকেও ভালো হবে, আশা করি। দাঁড়াও, আমার মেয়ে তোমাকে কিছু একটা দেবে। আমরা সিকিম থেকে কিছু একটা কিনেছি, সেটা আরে আজকের দিনটাতেই দেখাবো ভেবেছিলাম যে সিকিম থেকে কী কী কিনেছি সেগুলো, কিন্তু কাঁচি দিয়ে কাট। কিন্তু এই মিনামাসি কীর্তিতে সেটা তো একদম ছাড়াবেড়া হয়ে গেল। তা তুমি যখন দেবে আপ্পাকে, তার আগে একটু দেখিয়ে দিও। এই দেখো দেখেছো, কেন একটা কাঁচি নিয়ে আসলে কি হয় মা? এগুলোর মধ্যে দাদুকে বলেছিলাম একটা করে, আপ্পা কোনটা নেবে দেখো। তুমি আমাকে যেটা খুশি হয়ে দেবে আমি দেখি দেখি, তিনটেই ভালো করে দেখি। এটা একটা, এইটা একটা, আর এইটা আর একটা। তুমি কোনটা দেবে আপ্পাকে? তুমি আপ্পার জন্য কোনটা ভেবেছো? না, আমি যা পেয়েছি হাতে নিয়ে ছাপা, বলো তুমি কোনটা নেবে। না, আমি আরেকটা দাদুর জন্য, তুমি আমাকে যেটা দেবে আমি সেটাই না। আপ্পা মা যেরকম করে, না 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 না, আমি কোনো ভেবে কিনিনি আপ্পা, তুমি নিয়ে নাও না। তুমি দাও না। আচ্ছা, চোখ বন্ধ করো, তিনটের মধ্যে যেটা হাতে পারে সেটা হাতে পাতো, না হাতে নিয়ে নাও। যে কোনো একটা, যেটা একটা হাতে পড়বে। আরে তুমি এরম করে উল্টো করে নাও না। আরে শোনো শোনো শোনো, এই যে আলপনা, আচ্ছা দাও, আমাকে দাও তো। ও যখন বুঝতে পারছে না, আমি কিন্তু চোখ বুজে আছি। এই যে গিলি 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 গিলি। সুন্দর দেখতে। এটা তোমার দাদুকে কোনটা দিই? দেখি কোনটা উঠলো হাতে, গিলি গিলি। দেখি এখন দেখ, এখন মনে হবে ওইটা বেশি ভালো। না না, কিছু ভালো না আমার। আমি তো বললাম যেটা আমার মায়ের ইচ্ছা সেটাই। এটা খুবই সুন্দর, ওয়াও, সবগুলোই ভালো। এটা খুব খুব সুন্দর। দাদুকে দুটোর মধ্যে কোনটা দিই? তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দাদুকে দিয়ে এসো। দাদুকে আমি পেয়ে গেছি।
এই শোনো শোনো শোনো, থ্যাংক ইউ মা, টাটা ভুলে গেছি বলতে। নিয়ে এসে আমি নিয়ে চলে যাচ্ছি। না না ঠিক আছে, ঠিক আছে মা, খুব টাটা। ভালো। কোনটা দেবো দাদুকে? দাদুকে কোনটা দেবে? দাদুকে এইটাই দাও, এটাই দাও। এই যে বাকি কি কি কেনা হয়েছে সেটা পরে দেখাবো, হ্যাঁ, আজকের ব্লগে নয়। সময় সন্ধে বেরিয়ে এখন রাতের দিকে চলে গেছে। মাঝখানে অনেক কিছুই হয়েছে, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আমি, কারণ মিনামাসিকে যখন রেখেছিলাম তার আগে তো আমি নিজেই রান্নাবান্না করতাম, সময়টা আমি তখন এনজয়ও করতাম খুব। কিন্তু আমার মা তথা পরিস্থিতি আমার এরকম তৈরি হয় যে আমি মিনামাসিকে রাখি। আমি আবার ওই দ্বিধার জায়গায় চলে গেছিলাম যে তাহলে কি আর রাখবো কি রাখবো না। একবার ভাবছি যে রাখতেই হবে, আবার ভাবছি যে দরকার নেই, দেখি না একটু চেষ্টা করে। কিন্তু মায়ের সেই একটাই কথা যে না, কাজের লোক, রান্নার লোক রাখো। এক তো হচ্ছে গিয়ে আগুনে আমার একটা ফাঁড়া রয়েছে, সেটা তো আছেই। তাছাড়াও মার বক্তব্য, তুমি ইনকাম করছো, ইনকাম জেনারেট করো। আমার হাজব্যান্ডও তাতে সর্বৈব সমর্থন রয়েছে, এবং আমার শ্বশুরমশাইও এখন তো বলছেন। মাঝখানে মিনামাসির কাজ এত কমে গেছিলো যে আমার শ্বশুরমশাই কিন্তু তখন বলতেন যে ওকে না রেখে আলপনাই করলে হয়। কিন্তু আজকে দেখলাম সন্ধ্যেবেলায় নিচে গেছিলাম, কালকে আমরা শাহুডাঙ্গি যাব, সে সম্পর্কে উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তা উনিও বললেন যে না, তোমার রাখো, কারণ আলপনা যখন আসে না তখন ওপরটা দিয়ে নিচটা ঢোকা হয়, আর যখন এই যে এখন কাজের লোক ওপরেরটা নেই তখন নিচটা দিয়ে ওপরটা চলে। আর যখন দুজনেই কেউ আসবে না তখন আমি, সেটা খুব বেশি একটা হয় না সে সময়টা, কিন্তু সেটা আমি চালিয়ে নিতে পারবো। এমনিতে কাজ যদি আপনি না জানেন, আপনি কাজের লোককে চালাতে পারবেন না, এটা খুব স্বাভাবিক কথা। সেটা আমি বিলক্ষণ জানি, কিন্তু ঠিক আছে, কথা তো সবাই বলছে, দেখি আদৌ কবে কি হয় না হয়। এখন একটু গাছে জল দিয়ে নিই। গাছগুলো একটা গাছ ভেজা, একটা গাছ শুকনো। এই যে দেখুন, একটা গাছের গোড়া ভেজা, একটা গাছ শুকনো। এদিকটা আবার একেবারে ধুলো উড়ে গেছে, আবার এই দিকগুলো আবার ভেজা ভেজা আছে। হয়ে গেল যখন দিলাম একেবারে সবগুলোকে জুবজুবু করে ভিজিয়ে একেবারে নিচ টিচ পুরো। এখানে কত জিনিসপত্র আজকে শুকোচ্ছে, তা সত্ত্বেও একেবারে ফুল দমে জল দিলাম। তো তবে এখন ওয়েদার মোটামুটি ভালো। কালকে আবার মাইকিং করে গেল, ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আমি আজকে বেরোইনি মাসকাবাড়ি বাজার টাজার করতে কোনো কিছু, তখন তো ওই ঘটনাটা হলো, তারপর তো আর বেরোলামই না। তারপর আর মাসকাবাড়িতেও যাইনি, কারণ আজকে রবিবার, আজকে শিলিগুড়িতে অধিকাংশ দোকানই বন্ধ, এবং রাস্তাঘাট নাকি ভীষণ রকম শুনশান। আমার হাজব্যান্ডের তো আজকে ইলেকশন ট্রেনিং ছিল, সকালবেলা সে বেরিয়ে গেছিলো। সে যখন ফেরত এলো সন্ধেবেলার পরে বললো যে রাস্তাঘাট শুনশান, কাল যেও। বেরিয়ে এসে খুব শরীরে ব্যথা হয়েছে। তারপর আজকে এত কাজ করেছি, মানে ভিডিওর কাজ, 3টে ভিডিও আজকে এডিট করেছি, বড় বড় ভিডিও, 4টে ইনফ্যাক্ট। যেটা আজকে পাবলিক করেছি সেটাও আজকেই এডিটিং। তা সব মিলিয়ে মিশিয়ে, আর ট্রাভেল ব্লগ এডিট করতে খুব সময় লাগে, মাথার কাজ একটু বেশি থাকে। আমি যেটা না বললেই নয়, যে যখন সময়টা খারাপ যায় তখন ঠাকুর ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেন, যার জন্য মনটা ভালো হয়ে যায়। আজকে আমার এক সাবস্ক্রাইবার দিদি এসেছিলেন দেখা করতে, তিনি পেশায় ডাক্তার, পাহাড়ে এসেছিলেন বেড়াতে। তো তিনি তার এক জুনিয়রের সাথে কয়েকদিন আগে এসে এফসিআই গোডাউন ঘুরে গেছেন। তবে আমাদের এখন এফসিআই গোডাউন এটা তো একটা আছে, আর এছাড়া মেন যে গোডাউনটা সেটা এখন ট্রান্সফার হয়ে গেছে হচ্ছে এনজিপির কাছে। ওরা দিদি আর কি তার জুনিয়রকে বলেছিল এফসিআই গোডাউন, জুনিয়র এখানকার মানুষ, এখন কলকাতায় তারা একসাথেই আছেন, কিন্তু মানে অরিজিনালি তার জুনিয়র এখানকার। তো সেই এফসিআই গোডাউন ওখানকারটা সে পুরোপুরি ঘুরেছে, কিন্তু সেদিন পায়নি। তারপর যখন বেড়াতে চলে গেছে, আজকে ফেরার সময় তার উত্তরবঙ্গের ট্রেন ছিল 6টা 5-এ। আমার বাড়িতে তখন এসেছেন, তখন বাজে ওই 4:45 মতো। তারপরে হঠাৎ করে দিদির মনে হচ্ছে সুভাষপল্লী, তখন সেই জুনিয়র বলেছেন সুভাষপল্লী যখন, তখন নিশ্চয়ই এইটাই হবে। তখন এখানে এসেছেন, এবং তাও খানিকক্ষণ ভুলভুলাইয়ার মতো ঘুরেছেন। শেষ পর্যন্ত আমার বাড়ি ঠিক খুঁজে বের করেছেন, এবং আমার সাথে দেখা করতে এসেছিলেন। খুব বেশিক্ষণ সময় ছিলেন না, ওই ধরুন মিনিট 20 মতো। কিন্তু এত ভালো লেগেছে না আমার, যে মানুষ এরকমভাবে আসছে দেখা করতে, খুঁজে খুঁজে আমার বাড়ি বার করছে, এবং কোনো রকম দ্বিধা যে যাবো কি যাবো না, এগুলো যে মানে তোয়াক্কা করছেন না, সরল মনে সাদাভাবে যে চলে আসছেন, সেটা সত্যি সত্যি একটা মস্ত বড় প্রাপ্তি। তবে আজকাল বেশ কিছুদিন হলো, মানে অন্তত তাও ধরুন 6-7 মাস হলো, আমি না আমার বাড়িতে যারা আসছে তাদের ভিডিও আর করছি না, মানে তাদের প্রাইভেসিকে সম্মান জানাচ্ছি। আর কেউ নিজে থেকে যদি বলেন যে আমাদের ব্লগ করলে না, ব্লগ করো, তখন আমি ব্লগ করি। আগে আমি খুব জিজ্ঞেস করতাম যে তোমাদের ব্লগ করব, কেউ হ্যাঁ বলতেন, কেউ না বলতেন। আজকাল আমি একদমই জিজ্ঞেস করি না। খুব কয়েকজন মানুষ, রাহেলা যেমন এসেছিলো, রাহেলার ব্লগ করেছি, সেগুলো আলাদা কথা। পার্থদা এসেছিলো, পার্থদার ব্লগ করেছি, সেগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। যত তারা আসছেন, ঠাকুরের পরম আশীর্বাদ,
আর আজকের মতো একটা ভারী যেদিন দিন, মানে আপনারা কিছুটা অনুমান করতেও পারছেন যে যতই বলি যে আমি ছেড়ে দিলাম, আমি চিন্তা করবো না, কিন্তু আমার খুব খারাপ লাগছে, এটা তো এখনও সত্যি। তো সেরকম একটা দিনে এরকম অতিথি হিসেবে নারায়ণ আসা সত্যি আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। তো যাই হোক, আজকে আমার ব্লগ আর বড় করব না, দেখা হচ্ছে কালকে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ব্লগটা এন্ড হয়ে গেছে, এটা ঠিক কথা। পরের দিনের একটা ক্লিপিং আমার জুড়ে দিতেই হতো, যদিও সেই ব্লগটা কিন্তু এখনও আসেনি। আজকের দিনে আপনারা যে ব্লগটা দেখবেন সেটা হচ্ছে রা বাংলার ব্লগ আর কি। তার মানে কালকে আর একটা আমার ঘোরার ব্লগ যাবে, তারপর আমার রেগুলার ব্লগ যেটা আসবে। কিন্তু আমার একটা জিনিস মনে হলো যে এই ঘটনায় একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যে আমার শ্বশুরমশাই ওনাকে কিছু বলেছেন কিনা। প্রথম কথা হচ্ছে শ্বশুরমশাই কিছুই বলেনি। ও যে এসেছে সেটাও আমার শ্বশুরমশাইয়ের ইয়েতে ছিল না, এসেছে এবং চলে গেছে আমার শ্বশুরমশাই জানতেন না। ওই নাগারে কদিন, আমরা তো 2 তারিখে গেছি, আমি ওকে ছুটি দিয়ে যাইনি, ওই টানা কদিন ব্যাংকটা বন্ধ ছিল, সেদিনকে 2 তারিখে ব্যাংক খুলেছে, আলপনাদি ঢুকেছে। এটা দেখে আমার শ্বশুরমশাই ব্যাংকিং আর চালু হওয়ার একটু আগেই উনি ব্যাংকে চলে গেছেন, অনেক কিছু কাজ ছিল, যথারীতি প্রবল ভিড়। তারপর আলপনাদি মতো কাজ করছে, বেশ অনেকটা দেরি করে মিনামাসি এসেছে। যখন মিনামাসি ঢুকেছে আমার শ্বশুরমশাই ছিলেন না, এবং অতি সামান্য কিছু কাজ, মানে একা একটা মানুষের বুঝতেই পারছেন কতটুকুই বা রান্নাবান্না থাকে, সেটুকু টুকিটাকি একটু সামান্য হাতে হাতে কিছু একটা করে দিয়ে তারপরে আলপনাদিকে তিনি জানিয়েছেন যে আমার একটু শরীরটা খারাপ হচ্ছে, আমি থাকবো না। তো বডি ল্যাঙ্গুয়েজ দেখে আলপনাদিরও কিছু একটা মনে হয়েছিল। তো যাই হোক, সে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাই ঢুকেছেন। কাজেই আমার শ্বশুরমশাই ওনাকে কোনোভাবে একটু রাগারাগি করা বা সেগুলো কোনো কিচ্ছুটি হয়নি। আমার শ্বশুরমশাই ছিলেনই না। বয়স্ক মানুষটা শুধু শুধু ভিলেন হয়ে যাবে। কিন্তু আগের দিনের ব্লগটাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ঘটনার আকস্মিকতায় আমি এতটাই একটু পাজল ছিলাম যে এই কথাটা সেদিন বলে দিলেই হতো, কিন্তু সেটা আমি বলতে ভুলে গেছি। আর পরের যে 2 দিন ছিল সে 2 দিনে মিনামাসি আসেইনি, কাজেই আমার শ্বশুরমশাইয়ের সাথেও দেখাই হয়নি। আজকে দেখলাম যে ওই এডিট করার এখন আমার কাছে অপশান আছে, তা সুতরাং আমার মনে হলো এই ব্লগের মধ্যেই সেটা আমি ঢুকিয়ে দিই, তা নইলে শুধু শুধু আমার শ্বশুরমশাইকে লোকে ভুল বুঝতে পারে। সেই জন্যই চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই।